দেখছেন গ্রে জোন, মেঘা রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকে এই মুহূর্তে আমরা কোথায় বসে রয়েছি সেটা হয়তো অনেকেই ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছেন, কিছুটা আন্দাজ করছেন। হ্যাঁ, আজকে আমরা আবার চলে এসেছি কলকাতার অতি প্রাচীন এবং নামকরা একটি কালী মন্দিরে। ঠিক উল্টো দিকেই রাস্তার ওই পারেই রয়েছে কুমোরটুলি। একটু হাঁটলেই কুমোরটুলি ঘাট। আর রাস্তার এই পারে আমরা বসে রয়েছি সিদ্ধেশ্বরী কালী মন্দির। কথিত আছে এটি কলকাতার সবচেয়ে পুরনো ডাকাত কালীর মূর্তিগুলির মধ্যে। এই মূর্তির নাকি বয়স প্রায় ১৫০ আর এইখানে পুজো হচ্ছে প্রায় ৪০০ বছর ধরে। তো যাই হোক, আমি খুব বেশি আর ভূমিকা দেব না। অ্যাজ ইউজুয়াল আমাদের সঙ্গে আজকেও থাকবেন একজন অতিথি, একজন বিশেষ অতিথি, এই মন্দিরের সেবায়েতের একজন। তার থেকেই না হয় আমরা মন্দিরের বিস্তারিত ইতিহাস এবং দেবীর মাহাত্ম্য সবটা শুনে নিই। আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি মন্দিরের সেবায়েত কৌশিক বন্দ্যোপাধ্যায়কে। নমস্কার কৌশিক বাবু। দেশজনের পর্দায় আপনাকে স্বাগত। সবার আগে যে প্রশ্নটা বলব, এই মন্দির তৈরি হয়েছিল কেন? দেখুন, এই মন্দিরের ইতিহাস অত্যন্ত প্রাচীন। এবার যতদূর আমরা জানতে পেরেছি যে ৫০০ বছর আগে এই জায়গা তো জঙ্গলমহল ছিল, একদম মানুষের বসবাস ছিল না। তো কালীবর নামে একজন তপস্বী, তিনি একটি স্বপ্নাদিষ্ট হয়ে তিনি সিদ্ধপীঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। ৫১তম সিদ্ধপীঠ খুঁজে বার করার জন্য তিনি বেরিয়ে পড়েন এবং পরিভ্রমণ করতে করতে এই স্থানে আসেন এবং এখানে দৈববাণী হয় যে এখানে বসে সাধনা করলে তিনি সিদ্ধপীঠের সন্ধান পাবেন। তো এখানে বসে যখন কোন সাধনা করছেন তখন তার স্বপ্নাদেশ আসে, দেবী আবির্ভূতা হন এবং দেবী আবির্ভূতা হয়ে তাকে নির্দেশ দেন যে ঠিক এই জায়গায় নয়, আরো কিছুটা দক্ষিণে, অর্থাৎ এখন যেটা কালীঘাট অঞ্চল, সেই অঞ্চলে গেলে ৫১তম শুদ্ধপীঠের সন্ধান পাওয়া যায়। এই এই কথা জানার পর কালীবর এই জায়গায় ছেড়ে চলে যান। কিন্তু যেহেতু এইখানে বসে উনি সিদ্ধি লাভ করেছিলেন, সেহেতু এখানে মা সিদ্ধেশ্বরী কালিকা হিসেবে পূজিত হবেন এবং এটা মাই সম্পাদিষ্ট করে গিয়েছে। দালিব কিন্তু আর দক্ষিণ দিকে যান, তিনি হিমালয়ের দিকে চলে গিয়েছেন বৃহত্তর তপস্যা করার জন্য। এরপরে এই মন্দিরের কর্তৃত্ব চলে যায় কিছু তান্ত্রিকের হাতে। কাপালিক সাধক বা তান্ত্রিক, কাপালিক বলাটা ভুল হবে, কারণ তান্ত্রিক বলাটাই ঠিক হবে, কারণ কাপালিক এই মন্দিরে নরবলি হতো, যেটা কাপালিকদের মধ্যে প্রচলিত ছিল না, এটা তান্ত্রিকদের মধ্যেই প্রচলিত। যাই হোক, তো সেই তান্ত্রিক কিছুদিন এই মন্দির পরিচালনা করার পরে দুটি ছেলেকে নরবলি দেওয়ার জন্য এখানে আনা। ইনফ্যাক্ট হেস্টিংসের আমল পর্যন্ত এখানে নরবলি হয়েছে। হেস্টিংসের পরে আইন করে নরবলি বন্ধ করা। তো তারপরেও বোধহয় একটা দুটো হয়ে থাকতে পারে, তার সেই রকম ক্রনিকলস নেই, কিন্তু তারপরেও একটা দুটো হয়ে থাকতে পারে। এর যে ছিল ডাকাতি কাজ, এই পথ, এই যে চিতপুর রোড, এর নামটা হয়েছিল চিত্তেশ্বর ডাকাতের নামে। যোগেন্দ্রনাথ গুপ্ত বাংলার ডাকাত বইটাতে এইসবের উল্লেখ আছে। তো চিত্রেশ্বর গুপ্তের বাংলার ডাকাত বইতে যেটা আমরা জানতে পারি যে এখানে ডাকাতরা পুজো দিয়ে এখানে ডাকাতি করতে যেত, কাজে সেই অর্থে ডাকাতে কালীও বলা যেতে পারে। তো সেই বালক দুটিকে দেখে তান্ত্রিকের কি ভাবান্ত হয়, তান্ত্রিক তাদের ওর বলি দেননি, তিনি সেই বালকদের হাতে মন্দিরের পরিচালনার ভার দিয়ে তিনি নিজেও চলে। কালক্রমে সেই বালকদের বংশলোপ হয় এবং বলাগড়ে মুখোপাধ্যায়দের কাছে এই মন্দির পরিচালনার ভার যায়। আর আমরা হচ্ছি দৌহিত্র বংশ, আমরা বন্দ্যোপাধ্যায় এবং অদ্যাবধি এই মুখোপাধ্যায় এবং বন্দ্যোপাধ্যায়রাই এই সেবায়তের কার্য পরিচালনা করছে
এবং এই সমস্ত জিনিসটা পরিচালনা করছে। কোন রূপে মায়ের পুজো হয় এখানে? এখানে মা পূজিতা হন বামা কালী হিসেবে। বামা কালী হিসেবে পূজিতা হন এবং একে গিন্নি কালীও বলা হয়। শ্রীরামকৃষ্ণদেবের পদধন্য এই মন্দির বলা যেতে পারে। পদধূলি তার এখানে পড়েছিল এবং তিনি মাকে গিন্নি কালী বলে আখ্যায়িত করেছিলেন। গিরিশ ঘোষ বলেছিলেন, মা শ্রীরামকৃষ্ণও বলেছিলেন গিন্নি কালী, এবং গিন্নি কালী নামে এনার পরিচিতি আছে। মোটামুটি যেটা আমরা করে থাকি যে এই মাকে আমরা নিজেদের ঘরের মাকে যেরকম আমরা দেখি সেইভাবেই মাকে দেখা হয়, সেইভাবেই মায়ের সেবা যত্ন হয়, সেইভাবেই মায়ের সাজ পোশাক ইত্যাদি হয়, এইভাবেই চলছে। তবে এই মন্দির যেটা দেখছেন সেটা আগে ছিল না, এটা সম্ভবত ১০০ বছর বয়সের। তার আগে মাটির মন্দির ছিল। আর মূর্তি যেটা আপনারা দেখেছেন সেই মূর্তিও আগে ছিল না, এটা পরে হয়েছে। আগে পাথরের ছোট মূর্তি ছিল বলে আমি শুনেছি। সেসব অনেকটার আগের ডাটা, সেসব আমি দেখি। এখন যে মূর্তি আছে সেটা কি ধাতুর মূর্তি না না, না, মাটির মূর্তি। মাটির মূর্তি? প্রত্যেক বছর অঙ্গরাজা এত বছর ধরে এই প্রশ্নটা না করলে নয়। এই যে মূর্তি, এই মূর্তি কতদিনের কি? দেখুন, ওরকম নির্দিষ্টভাবে তো বলতে পারবো না, কিন্তু ১৫০ বছর তো হবেই। মুশকিলটা হচ্ছে যে মানে অনেক মন্দির সম্পর্কে অনেক জিনিসই লিপিবদ্ধ থাকে না। মানে সেগুলো আমরা জনশ্রুতি বা কিংবদন্তি হিসেবে জানি। তো আমি আপনাকে যেটা বলতে পারি সেটা হচ্ছে ওই একটা বংশ পরম্পরায় আমরা যেটা শুনেছি সেইটাই বলছি আপনাকে। এটা একেবারে নির্দিষ্ট করে বলা মুশকিল। তবে ১৫০ বছর তো হবে। অনেক ধন্যবাদ কৌশিক বাবু। আবার কিন্তু এই মাতৃপক্ষে মায়ের আরেক রূপ এবং যে রূপের দিদি যে স্থানে বিরাজ হয়ে বহু বছর বলাটা শুধু ভুল হবে, কয়েকশো বছর ধরে এই বাংলার মাটিতে পূজিত হয়ে আসছেন, সেরম আবার একটা গল্প আজকে আমরা শুনলাম। তবে মাতৃপক্ষে আরো গল্প নিয়ে আমরা আসছি। তো মায়ের আরো মন্দির, আরো স্থান এবং আরো রূপের বর্ণনা আপনাদের কাছে থাকবে। আজকের মতো এই পর্যন্তই চলি। সবাই দেখতে থাকুন রেলগেট। নমস্কার।